শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে ভূত এফএমে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকে ভূত এফএম শুরু করতে চাই একটা আমরা ইমেল দিয়ে, যে ইমেলটি আপনাদেরই পাঠানো ইমেল এবং সেটা আমি যিনি পাঠিয়েছেন তার মতো করেই পড়ে শোনাতে চাই। চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর তলেই থাকেন। আমি জোবায়েদ হোসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করতো জানতাম, তবে কোথায় কি জব করতো অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড় ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরও মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদুটোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদুটোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এইগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায়, আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এইসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথেই শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোনো রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, 3য় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে, প্রিয় লিসেনার্স, এই এপিসোডে আপনারা শুনবেন গ্রামের ভয়ঙ্কর ঘটনাগুলো। এছাড়াও আরো অনেক ঘটনা শুনতে পাবেন। শুধুমাত্র বাছাইকৃত ভয়ঙ্কর ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোড। আপনারা যারা বাছাই করা ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে অসংখ্য ঘটনা পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। আমরা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে নতুন নতুন ঘটনা পাবলিশ করি। তো চলুন আজকের ভিডিওতে যে ঘটনাগুলো শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আসি। কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ
সে আমি কেউ দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি, মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি, যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি, হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় চারদিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার দুইজন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় দোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে, এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম হ্যাঁ ঠিক আছে, গায়ে একটু জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেওয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষ রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডুম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30 মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমরের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাঁচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাঁচ ছিল কিছুটা ঘোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচণ্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদজনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছি এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে আর গোঙানির মতো চিৎকার করছে। আমি প্রচণ্ড ঘেমে আধা টয়লেটরত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে
5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি, তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে, যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরও বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখতো। আমাদের রুল দেওয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমেন্ট দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা, আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরও বলল আরও ঘটনা আছে, সময় করে আর এক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি। যাই হোক, ঘটনাটি আপনি লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমি যে আজকে ঘটনাটা শেয়ার করবো, সেই ঘটনাটা আমাকে একজন শেয়ার করেছেন। তিনি আমাকে তার নাম ঠিকানা বলতে মানা করেছেন। তো তিনি যেভাবে আমাকে ঘটনাটা বলেছেন, আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেইভাবে ঘটনাটি বলার জন্য। ঘটনাটা ছিল 2015 সালে। এটা প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি ক্লাস 7-এ পড়ি। সুযোগ পেলেই ছোটো পুকুর বাসায় বেড়াতে যেতাম। তাই সেইবার গ্রীষ্মকালীন ছুটি পেয়ে পুকুর বাসায় চলে যাই। শহরে থাকতাম বলে পুকুর বাসায় আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগতো। যেহেতু গ্রীষ্মকালীন ছুটি পেয়েছি, স্কুল একটা লং টাইম বন্ধ, এই জন্য আমি গ্রামের বাসায় পুকুর বাসায় গ্রামের বাসায় চলে যাই। পুকুর বাসায় প্রথম দিন আমার খুব ভালোই কাটলো। সমস্যা শুরু হলো ঠিক তারপর দিন থেকে। আমি রাতে খেয়ে শুয়ে পড়েছি। হঠাৎ করে আমি মাঝরাতে শুনতে পাই বাইরে, আমার রুমে আমি যেখানে শুয়েছিলাম তার বাইরে পাশে মনে হচ্ছে কে যেন পায়ে নুপুর করে পায়চারি করছে। প্রথমে আমার কাছে মনে হলো এটা হয়তো আমি ভুল শুনছি, কিন্তু যখন দেখলাম শব্দটা বন্ধ হচ্ছে না, ক্রমশ বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমারই হলো রুমের পাশে খুব সুন্দরভাবে পায়চারি করে স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন একটু ভয় পেয়ে গেলাম। এরপর আমি ফুপুকে ডেকে তুলে তাকে আমি সবকিছু বললাম। ফুপু আমার রুমে এসে শব্দটা শোনার চেষ্টা করতেছিল, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পাচ্ছিল না। এবং আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, ফুপু তুমি কি শব্দটা শুনতে পাচ্ছ? দেখো ওই এখনো সেইখানে নুপুর পায়ে পায়চারি করতেছে। তো ফুপু আমাকে বললো, আরে কই, কোনো তো আমি নুপুর পায়ে শব্দ পাচ্ছি না, দূরে তো জিজি পোকা ডাক শোনা যাচ্ছে, তুই হয়তো ভুল শুনতেছিস, ঘুমিয়ে পড়। তো ফুপু আমাকে বুঝিয়ে চলে গেল। তো আমিও এটা আমার মনে ভুল করে ভাবলাম যে হয়তো আমি ভুল শুনতেছি, বা যদি নুপুরে সত্যি শব্দ হইতো তাহলে তো আমার ফুপুও শুনতো। তো আমি ভুল মনে করে আমি শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এর পরের দিন সারাদিন খুবই ভালো কাটলো, কিন্তু সন্ধ্যা হতে না হতেই কানে আসতে লাগলো সেই নুপুরের শব্দ। তো যখন আমি রাত 10টা থেকে ঘুমাতে যাব, তখনও আমি সেই শব্দগুলো পাচ্ছিলাম এবং খুব ভয় পাচ্ছিলাম যে কি না কি ঘটে। এই জন্য আমি আজকে ফুপুকে বললাম, ফুপু তুমি আজকে আমার সাথে ঘুমাবে, আমার ভয় করতেছে। তো ফুপু রাজি হয়ে গেল, তো ঠিক আছে। তো আমি ফুপুর সাথে ঘুমিয়ে গেলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমি ঘুম ভেঙে গেছে এবং নুপুরের শব্দ শুনতে পাচ্ছি। তা আমি হলো সে সময় যেহেতু গরমকাল চলতেছে, আর গ্রামের বাসাগুলোতে নর্মালি জানালা খুলে সবাই রাতে ঘুমায় ডিম লাইট চালিয়ে। তো আমি খুব ভয় পাইতেছিলাম যে জানালা দিয়ে তাকাবো কিনা, কিন্তু কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না। তো আমি ধীরে ধীরে, তাও একটু পর সাহস পেয়ে ধীরে ধীরে আমি যখন জানালা দিকে তাকালাম, জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করতেছি যে কে। যদিও আমি সাহস পাইতেছিলাম না, তখন আমি শুনলাম যে নুপুরের সাথে সাথে কেউ যেন উঠানটা ঝাড়ু দিচ্ছে, এরকম একটা শব্দ। তো আমি ভাবলাম যে সাহস করে দিয়ে একবার দেখা যাক যে আসলে কে সে। তখন আমি হলো জানালার দিকে তাকিয়ে যা দেখলাম যে একটা মহিলা, সে কুঁজো হয়ে ঝাড়ু দিচ্ছিল এবং তার ফেসটা দেখা যাচ্ছিল না। আমি তার দেখতেছিলাম যে তার পায়ে নুপুর ছিল এবং সে উঠান ঝাড়ু দিচ্ছিল, কিন্তু রাত এতগুলো বাজে, এই সময় তাকে দেখা যাচ্ছে স্পষ্টভাবে, মনে হয় যে সন্ধ্যার বা সকালের যে আলোর মধ্যে যে একটা মানুষকে দেখা যায় না স্পষ্টভাবে, এরকম। আমি খুবই অবাক হয়েছি যে এটা কেমনে সম্ভব, চাঁদনি রাতও তো ওই রকম না। তো হঠাৎ করে না সেই মহিলাটি আমার দিকে তাকালো। আমি দেখলাম সেই মহিলার মুখটা খুবই সম্পূর্ণরূপে ঝলসানো একটা মুখ। তাকে দেখার সঙ্গে সঙ্গে আমার শরীর দিয়ে মনে হয় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই গ্রীষ্মকালে যেখানে মানুষ
ঘেমে যায়, সেখানে আমার মানে এত পরিমাণ একটা ঠান্ডা আমার শরীরে দিয়ে বয়ে গেল বা একটা হাওয়া আমার শরীরে লাগলো, আমি মানে কাঁপতেছি, বিষয়টা এরকম। এবং সেই মহিলার যখন মুখটা আমি ঝলসনা দেখলাম, খুবই ভয় পেলাম। ভয় পাওয়ার এক পর্যায়ে সে যখন আমাকে দেখে হাসি দিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছুই মনে নেই। তো এর হলো 2 দিন পর আমার জ্ঞান ফেরে আমি দেখি যে আমার চতুর্পাশে আমার হলো ফুপু ফুপা এবং তার বাচ্চা কাচ্চা। তো আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তুই অজ্ঞান হয়েছিস কেন? না, তোকে 2 দিন ধরে অজ্ঞান অবস্থায় কোনোভাবে জাগানো যাচ্ছে না। ইতিমধ্যে অবশ্য আমার ফুপু এক হুজুরকে নিয়ে আসছিল, যেহেতু আমি তাকে বলছিলাম যে আমি এরকম নুপুর পায়েস মানে একটা শুনছিলাম। তো হুজুর এসে আসলে পানি পড়ায় এবং তাবিজ দিয়ে যায়, এবং তাবিজ পড়ানোর পরবর্তীতে আমি আসলে জ্ঞান ফিরে পাই। তো এরপর আমি আমার ফুপুকে ঘটনাগুলো বলি, এবং সেদিনও সেই হুজুরকে নিয়ে আসা হয়, এবং হুজুর পুনরায় আমাকে ঝাড়ফুঁক করেন এবং বলে এই তাবিজ দেন, তাবিজ দিয়ে বলেন যে এই তাবিজটা না খুলতে। আর এই ফুপুদের পাশায় ওই পাঁচজনে নাকি একটা খারাপ জিন ছিল, সেই খারাপ জিনটা আমাকে দেখে পছন্দ করেছে, যার কারণে সে আমাকে নিয়ে যেতে চায়। এই জন্য সে আমাকে আর কি আমার উপর ভর করেছে বা আমাকে দেখা দিয়েছে। তো এরপরে আমি হলো শহরে চলে যাই, এবং শহরে যাওয়ার পরে অনেকদিন পর ভুলে যাই, মানে অনেকদিন হয়ে যাওয়ার পর আমি এই বিষয় গ্রামের বিষয়গুলো ভুলে যাই। এরপর একদিন আমি তাবিজটা খুলে ফেলে দিই, যেহেতু আমি শহরে বড় হয়েছি, এগুলো ভূত পেতে তেমন বিশ্বাস করতাম না। খুলে দেওয়ার ঠিক কয়েকদিন পরে সমস্যা শুরু হয়। সমস্যা ওইভাবে মানে প্রকট সমস্যা না, কিন্তু আমি আসলে ওই যে গ্রামের যে নুপুর পায়ে মানে পায়চারি করা, তারপর ঝাড়ু দেওয়া, যে শব্দগুলো, আমি না এগুলো শহরে আমি যখন থাকতাম তখন এই শব্দগুলো শুনতে পাইতাম, কিন্তু আসলে সে আমার কখনো সামনে আসেনি। তো এইভাবে অনেকদিন চলছিল, পরে এক সময় গিয়ে ঠিক হয়ে যায়, পরে আর সমস্যাগুলো তৈরি হয়নি। তো এই ছিল আমার ঘটনা। আমি জানি না আমি ঘটনাটি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। তো যিনি আমাকে শেয়ার করেছেন, আমি তার মতো করে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, মূলত এই ঘটনাটি ঘটেছিল ওনার খালামণির সাথে। আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী এই নওশিনাপুর নানা, নানি, নওশিনাপুর আম্মু, অনেকেই। ঘটনাটির সাল 1979 বা 80 এরকম হবে আর কি, এতটুকু জানিয়েছেন নওশিনাপুর। এক্সাক্ট সালটা বলা মুশকিল, তো উনি বলেছেন এরকম সাল একটা হতে পারে আনুমানিক। তো ওনার বড় খালা তখন ক্লাস 7-এ পড়েন, তখন খালার বয়স 14 কি 15 হবে। বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বটতলা নামক জায়গা থেকে কিছুটা দূরে বাড়ি ছিল তখন তাদের। তো বটতলা থেকে বাড়িতে হেঁটে যেতে বড় সময় লাগতো 1 মিনিটের মতো। তখন কালী পূজার সময় ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে এক প্রতিবেশীর থেকে ওই বটতলায় পূজার কথা শুনে এই খালামণি উনি চিন্তা করেছেন যে সে পুজো দেখতে আসবে। তো উনি কোনো রকম খাওয়া দাওয়া বাড়ি থেকে করেই পুজোর আয়োজন দেখতে যাওয়ার জন্য তার মায়ের কাছে বায়না ধরে। এখন মেয়ে যাবে ওখানে, এই নওশিনাপুর নানুই একটু চিন্তা করছিলেন আর কি। তো যাই হোক, খুব করে বায়না ধরেছে, যদিও নিষেধ করেছিলেন যেতে, যে না এভাবে একা একা যাওয়ার দরকার নাই। কিন্তু খালা কোনো কথা না শুনে চলে যান ওই পূজার আয়োজন দেখতে। তো পূজা দেখে সেদিন বিকেলবেলা উনি অল্প সময় নিয়েছিলেন, বেশিক্ষণ সময় নেন নাই, গিয়েছেন, আবার ঠিকঠাক মতো বাড়িতে চলেও এসেছেন। কিন্তু এই খালামণি যখন বাড়িতে আসেন, তখন এই নওশিনাপুর নানি খেয়াল করেন যে এই খালামণি উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তখন নানি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুই খোঁড়াচ্ছিস কেন? এই খালামণির নাম ছিল হচ্ছে গিনি। তো ওইভাবে বলেন যে কিরে গিনি, তুই এভাবে খুঁড়িয়ে হাঁটছিস কেন? তো এই গিনি খালামণি উত্তরে নানিকে বলেছিলেন, তেমন কিছু না মা, ওই পূজার মেলাতে গিয়ে কি যেন একটার সাথে ধাক্কা খাইলাম, কিসের সাথে যে ধাক্কা খাইলাম নিজেও বুঝতে পারলাম না, ভালো করে দেখলাম না। এরপরে আমার পায়ের এই বৃদ্ধাঙ্গুলিতে দেখলাম আঘাত লেগেছে, ভালো করে হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা, এই জন্য খোঁড়াচ্ছি। তো নানি বলবেন আচ্ছা ঠিক আছে, এইভাবে হাঁটাহাঁটি করিস না, একটু দেখে শুনে হাঁটাহাঁটি করবি। জাস্ট এতটুকুই, মানে এটা খুব যে একটা গুরুতর কোনো বিষয় এইভাবে কেউ চিন্তাও করেন নাই। পরের দিন পায়ের ব্যথায় এই গিনি খালামণির জ্বর চলে আসে। কয়েকদিনের মধ্যে অবশ্য সেই জ্বর ভালোও হয়ে যায়। ঘটনাটির শুরুটা কিন্তু আমরা এতক্ষণ বললাম, এবার আসেন ঘটনাটির কেন্দ্রে চলে যাই। এই পায়ের ব্যথায় জ্বরের কারণে 1-2 দিন স্কুল কামাই হলেও পা ব্যথা কমে গেলে আবার উনি স্কুলে যাওয়া শুরু করেন। তখনও কিন্তু পায়ের অবস্থা গুরুতর ছিল না। তো যেদিন উনি স্কুলে গিয়েছেন, তার একজন বান্ধবী দুষ্টুমি করে তাকে হালকা ধাক্কা দিয়েছে। তো পায়ে আগের থেকেই তো একটু ব্যথা ছিল, যার ফলশ্রুতিতে ওই ধাক্কা খেয়ে উনি পড়ে যান, এবং পড়ে যাওয়ার পর আবার ওই ক্ষতযুক্ত বৃদ্ধাঙ্গুলিতেই উনি আবার ব্যথা পেয়েছেন। এখন কিন্তু বাড়ির কোনো ওষুধে আর কাজ হচ্ছে না, ডাক্তারের শরণাপন্ন হতে হলো। ডাক্তার কিছু ওষুধ দিলেও পায়ের আঙ্গুলের অবস্থা ক্রমশই খারাপ হতে লাগলো। একাধারে অনেক ডাক্তার দেখানো হলো,
কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এই অবস্থা চলতে চলতে কিছুদিন পর হঠাৎ একদিন গিনি খালামণি স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ছিল এমন, বিশাল দেহী একজন মহিলা, দেখতে খুবই বিদঘুটে রকমের, কালো, কপালে একটা লাল টিপ, পরনে ছিল কালো শাড়ি, এই শাড়ির আবার ছিল লাল পাড়, চুলগুলো ছেড়ে দিয়ে ওই যে বটতলা যেখানে পূজা হয়েছিল ওই বটতলার ওই বট গাছের উপরে একটা ডালে বসে আছে। আর সেই অবয়বটি রাগান্বিত স্বরে চিৎকার করতে করতে এই গিনি খালামণিকে বলছেন, কিরে পাপি, চিনতে পারছিস আমাকে? আমি সেই যার চুলের সঙ্গে ধাক্কা লেগেই আজ তোর এই অবস্থা। আমার চুলে পা দিয়ে কাজটা তুই ভালো করিস নাই, তোকে শাস্তি পোহাতে হবে। আমি তোকে ছাড়বো না। আর এর শাস্তি কি জানিস? এর শাস্তি হলো মৃত্যু। তোকে আমি নিয়েই যাব, তোকে আমি বলি দেব। এই বলে ওই মূর্তিটি হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল। খালামণি তো ঘুমের ঘরে জিনিসটা দেখে চোখ খুলে উনি দেখেন যে উনি তার বিছানাতেই আছেন, তার সারা শরীর ঘেমে একদম শেষ, মনে হচ্ছে ঘেমে গোসল হয়ে গেছে একদম। তো এই স্বপ্নটা উনি দুঃস্বপ্ন ভেবেই উড়িয়ে দিলেন। পরের দিন সকালে ওই স্বপ্ন সম্পর্কে এই গিনি খালামণি নানিকে জানান ব্যাপারটা। স্বপ্নটা দেখার পর থেকেই মূলত এই পরিবারে এক কালো অধ্যায়ের সূচনা হয়। কেন জানি ধীরে ধীরে খালামণি বদলে যেতে লাগলেন। উনি মানে কোনো কিছু খেতে পারতেন না, খেতে গেলেই খাবারের উপরে নাকি এক ভয়ানক মহিলার মুখাবয়ব দেখতে পেতেন আর শুনতে পেতেন একটা শব্দ, মৃত্যু মৃত্যু মৃত্যু, এরকম শব্দ শুনতে পেতেন। একটাই শব্দ বারবার উনি শুনতে পেতেন, আর উনি সেই মহিলার মুখটাই দেখতে পেতেন যাকে স্বপ্নে দেখেছিলেন, বটতলার সেই বট গাছের উপরে বসেছিল। আর ওই খাবার খেতে বসলে শুধু যে ওই মৃত্যু মৃত্যু শব্দটাই শুনতেন বিষয়টা এমন নয়, সেই শব্দের পরে এক অট্ট হাসিও শুনতে পেতেন, যেটা অন্য কেউ শুনতে পেত না। এই কারণে মূলত উনি খাবার খেতে পারতেন না। এদিকে কি হয়, ওনার যেই পায়ের আঙ্গুলে আঘাত লেগেছিল ওই আঙ্গুলে ঘায়ের সৃষ্টি হয় এবং ঘা বাড়তে বাড়তে আস্তে আস্তে হাঁটু পর্যন্ত চলে আসে। তো এগুলো দেখে আশেপাশের মানুষ এই নৌসিনাপুর নানিকে বলেন যে, মেয়ের তো বাতাস লাগছে, ভালো কবিরাজ দেখাও গিনির মা। এদিকে নানিও কিন্তু সেই অনুযায়ী কবিরাজের খোঁজ করতে থাকেন। প্রথম দিন একজন কবিরাজ এসে খালামণিকে দেখেন। তো কবিরাজ যেই না খালামণির বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে, তখনই খালামণির ভয়েস চেঞ্জ হতে থাকে। ওনার উপর সেই পিশাচটা ভর করে আর ভয়ঙ্কর শব্দে কথা বলা শুরু করে। কবিরাজ বলে, এই কে তুই? কোথা থেকে ধরেছিস সেই মেয়েকে? আর কি জন্য ধরেছিস? ওর অপরাধ কি? খালামণির গলায় সেই পিশাচ বলে ওঠে, আমি বটতলার ওই বট গাছে থাকি। কালী পূজার দিন আমার পূজার স্থানে আমি যাব, আমি স্নান করে সবেমাত্র চুল বিছিয়েছি আর এই মেয়ে এসে আমার চুলে পা দিয়েছে। তাই আমি রাগে আমার চুল দিয়ে ওকে ধাক্কা দিই আর ও পড়ে যায়। ওর শাস্তি কিন্তু এখনো হয় নাই, শাস্তি কেবল শুরু, আর ওর শাস্তি হলো মৃত্যু। এই কথা বলার পর খালামণির ভিতরে থাকা ওই পিশাচ রাগে গজগজ করতে থাকে, এক ধরনের ভয়ঙ্কর শব্দ করতে থাকে। খালামণিকে দেখার শেষে ওই কবিরাজ বাড়ির সকলকে বলেন, আপনাদের মেয়েকে খুবই ভয়ঙ্কর এক পিশাচিনী ধরেছে। এই পিশাচিনী কালী সাধক, ও ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক জানে। আমি আপাতত কিছু পানি পড়া দিচ্ছি আর তার সঙ্গে কিছু পড়া তেল দিচ্ছি, যেটা ওর সমস্ত শরীরে বিশেষ করে পায়ের অংশে লাগাবেন, আর পানি পড়া দিয়ে 7 দিন গোসল করাবেন। আমি আপাতত বাড়ি বন্ধ করে যাচ্ছি, 7 দিন পর আমি আবার আসবো। তো 7 দিন কিন্তু গিনি খালামণি ভালোই ছিলেন। 7 দিন পর আবার আগের মতো উনি অসুস্থ হয়ে যান, বাড়ির কাউকে সহ্য করতে পারেন না। এদিকে এই নৌসিনাপুর আম্মুকে উদ্ভট সমস্ত নামে ডাকা শুরু করে, মানে এই শব্দগুলোর সাথে ওনারা পরিচিত না, অদ্ভুত রকমের শব্দ। এদিকে 7 দিন যায়, 15 দিন যায়, ওই যে কবিরাজের আসার কথা 7 দিন পরে ওই কবিরাজ আর আসে না। কবিরাজকে একটা সময় খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর ওই কবিরাজ জানায় যে এই গিনি নামের মেয়েটাকে উনি আর চিকিৎসা করতে পারবেন না। কেন পারবেন না সেটা জানতে চাইলে উনি কিছু বলেন না। এভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছিল তাদের দুর্বিষহ জীবন। দিনের পর দিন অনেক কবিরাজ আসে, কেউ পানি পড়া, কেউ তেল পড়া, আবার কেউ তাবিজ দিয়ে যেত। কত শতবার যে ওই বাড়িটা বন্ধ করা হয়েছে, কিন্তু খালামণি পরিপূর্ণভাবে আর ভালো থাকতো না। কয়েকদিন ভালো থাকতো, এরপর আবার সেই আগের মতোই অবস্থা। খালামণির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। একদিন নাটোর থেকে এক কবিরাজ আসে, উনি আয়না পড়ানো জানতেন। এই কবিরাজ খালামণিকে আয়নার দিকে তাকাতে বললেন আর বললেন যে, গিনি, এই আয়নায় তুমি কি কিছু দেখতে পাচ্ছ? সবাইকে অবাক করে দিয়ে গিনি খালামণি বলতে লাগলেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি একটা কবর, আর কবরের পাশে একটা নাম ফলক আছে, সেখানে আমার নাম লেখা গিনি। কবিরাজ আবার বললেন, দেখো তো মামনি, আবার কি দেখতে পাও? গিনি খালামণি আবার সেই একই উত্তর দিল যে একটা কবর, সেই কবরে একটা নাম ফলক, নাম ফলকে আমার নাম লেখা গিনি। তৃতীয়বার কবিরাজ আবার বললেন যে দেখো তো মামনি, আবার কি দেখতে পাও? তখন খালামণি বলল, না এখন তো আর কিছুই দেখতে পাচ্ছি না। কবিরাজের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল, খুব চিন্তিত হয়ে পড়লেন। কবিরাজ
শুধু এতটুকুই বললেন, আসলে অনেক দেরি হয়ে গেছে, আল্লাহকে ডাকেন, আমার হাতে এখন আর চিকিৎসা করার মতো কোনো বিদ্যা বুদ্ধি নাই, আমার জারি জুরি সব শেষ, এখন আল্লাহ পারেন এই মেয়েটাকে সুস্থ করতে। পরিবারের সকলের তো মন খারাপ হয়ে গেল কবিরাজের এমন কথা শুনে। এরই মধ্যে দিনের বেলা একটা ভয়ানক ঘটনা ঘটে। পরিবারের সবাই বসে আছে বাড়ির বারান্দায়। হঠাৎ করে ধপাস করে একটা শব্দ হয়। এই শব্দের পরে দেখা যায় যে উঠোনের মাঝখানে কোথা থেকে মোটা কালো একটা সাপ যেন ধপাস করে পড়েছে। আর এটা পড়ার পরই ওই সাপটা আবার অদৃশ্য হয়ে যায়। সবাই চিন্তা করছে এই সাপটা মনে হয় আশেপাশে কোথাও চলে গেছে, ক্ষতি করতে পারে। এই চিন্তা করে দ্রুত সাপটাকে খোঁজার চেষ্টা করলেও এই সাপটাকে আর কখনোই পাওয়া যায়নি। সাপটা কোথা থেকে আসলো, হঠাৎ করে উপর থেকে ঠাস করে পড়লো, আবার কোথায় বা হারিয়ে গেল, এটা কিন্তু আর বোঝা যায়নি। তো এরকম করে ছোটখাটো কিন্তু অনেক ঘটনাই ঘটে, যেগুলো বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। এই কারণে ওই সমস্ত ছোটখাটো ঘটনাগুলো নওশিন আপু পাঠান নাই বা বলেন নাই। তো একদিন নানি একটা স্বপ্ন দেখেন। তো স্বপ্নে দেখেন যে এই নওশিন আপুর নানির মুরগিগুলো বাইরে উনি ছেড়ে দিয়েছেন। প্রত্যেক একটা চিল এসে ছো দিয়ে একটা মুরগির বাচ্চাকে নিয়ে গেল। শুধু তাই না, একটা বাচ্চা নিয়ে যাওয়ার পর আবার আর একটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য সে দূরে ওত পেতে বসে আছে। নানি পরহেজগার মানুষ ছিলেন, উনি এই স্বপ্নটার অর্থ অনেকটাই বুঝতে পেরেছিলেন। বগুড়াতে যখন চিকিৎসা হলো না, তখন গিনি খালামণিকে নিয়ে নানা ভাই ঢাকাতে যান। যেহেতু খালামণির পায়ের সমস্যা ছিল, তাই উনি হাঁটাচলা করতে পারতেন না। তাই খালামণিকে ডাক্তার দেখিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় কোলে করে নামতে হতো, তাকে কোলে করে নামাতে হতো আর কি। তো যেই না সিঁড়ি দিয়ে নামতে গিয়েছেন নানা ভাই, তখন এই নানা ভাই পেছন থেকে একটা ধাক্কা অনুভব করেন এবং এরপরই উনি পড়ে যান। এটাই যে খুব বড় ক্ষতি হয়েছে বিষয়টা এরকম না, কিন্তু এই ঘটনারই সামান্য অল্প সময় পরেই আর একটা ভয়ানক ঘটনা ঘটে। সেটা হচ্ছে যখনই ওনারা রাস্তায় বের হয়েছেন, হঠাৎ করে বেশ বড় একটা গাড়ির সামনে ওনারা পড়ে যান। কিন্তু গাড়িটা হার্ড ব্রেক করেছিল, আর কয়েক ইঞ্চি যদি আগাতো গাড়িটা ব্রেক করার পরেও, তাহলে ভয়ঙ্কর একটা ধাক্কা লাগতো, আর ওখানে একদম স্পট ডেথ হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। ওই যাত্রায়ও আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেন। অন্যদিকে এইবার ঢাকার ওই যে ডাক্তারকে দেখাতে এসেছিলেন, ডাক্তার পরবর্তীতে জানিয়ে দেন যে এই মেয়ের চিকিৎসা উনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? এটা কেমন কথা? অনেক অনুরোধ করার পরেও ডাক্তার এই মেয়েটার কোনো চিকিৎসা করবে না বলে জানিয়ে দেন। ডাক্তার বলেন যে যেই দিন ওই মেয়েটাকে উনি দেখেছেন, ওই রাত্রেই একটা ভয়ানক স্বপ্নেও উনি দেখেন। স্বপ্নের মধ্যে উনি দেখেন খুবই রাগান্বিত একজন ভয়ানক মহিলা, কালো কুচকুচে চেহারা। এই মহিলাটি ডাক্তারকে বলছে যে বগুড়া থেকে যেই মেয়েটা এসেছিল, এই মেয়ের যদি তুই চিকিৎসা করিস, তুই তো শেষ হবি, তোর বংশকে আমি নির্বংশ করে দেবো। প্রথমে তোকে মারবো, তারপর তোর ছেলেকে মারবো, তারপর আর যারা আছে তাদেরকে মারবো, সুতরাং এর চিকিৎসা করবি না। ডাক্তার এই ধরনের স্বপ্ন দেখার পর উনি এই কারণেই এই গিনি খালামণির চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন। একজন ডাক্তার এই ধরনের স্বপ্ন দেখে উনি অপারগতা প্রকাশ করবেন, বিষয়টা খুবই অন্যরকম হলেও এটাই সত্য। এইভাবে কেটে যাচ্ছিল দিন। দীর্ঘ 11টি মাস কেটে যায়। খালামণি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। ধীরে ধীরে উনি একদম বিছানা থেকেই আর উঠতে পারেন না, একদম শয্যাশায়ী হয়ে যান। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। কালী পূজার মানে পরবর্তী কালী পূজার 6 থেকে 7 দিন আগে গিনি খালামণির অবস্থা আরো খারাপ হয়ে যায়। গিনি খালামণি ঘরের আশেপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো রঙের সাপ দেখতে পেতেন, যে সাপটা অন্য কেউ দেখতে পেত না। সাপ দেখার পর চিৎকার করতেন, সাপ সাপ সাপ। আশেপাশের লোকজন চলে আসতো, কিন্তু অন্য কেউ সাপ দেখতে পেত না। আর এদিকে উনি তো খেতেও পারতেন না। খেতে না পেরে আস্তে আস্তে তার শরীর শুকিয়ে একদম জীবন্ত কঙ্কালের মতো হয়ে যায়। এর মাঝে চলে আসছে কুরবানির ঈদ। কুরবানি ঈদের আর মাত্র 2 দিন বাকি। তো খালামণির জন্য এই নওশিন আপুর নানা লুকিয়ে লুকিয়ে কাঁদতে কাঁদতে ওনার চোখের কোনায় ঘা হয়ে গিয়েছিল। মানে এতটা কান্নাকাটি উনি করেছিলেন। নানার কান্না করা দেখে এই গিনি খালামণি বলতে লাগলেন, আব্বা আর মাত্র 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, কান্না করেন না। ঈদের 2 দিন আগেই ছিল কালী পূজা। যেদিন কালী পূজার বলিদান হয়, ঠিক ওই দিন খালামণি নানা ভাইকে বলতে লাগলেন যে আব্বা রান্নাঘর থেকে বটি নিয়ে আসেন তো। তো নানা ভাই উত্তরে বললেন, কেন মা, বটি দিয়ে কি করবা? তখন গিনি খালামণি বললেন, বটি নিয়ে এসে আমাকে আপনি বলি দেন, আমার খুব কষ্ট হচ্ছে, আর বাঁচতে ইচ্ছে করছে না। তার কথা শোনার পর বাড়ির সকলে বুঝতে পারেন ভয়ানক কিছু একটা হতে যাচ্ছে। তখন সবাই মিলে কোরআন তেলাওয়াত করা শুরু করেন, কিন্তু লাভ হয় না। শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর পিশাচিনীটাই সফল হয়। খালামণির মৃত্যু হয়। মারা যাওয়ার আগে খালামণি প্রচন্ড কষ্ট পেয়েছিলেন। মারা যাওয়ার আগে একটা কথা বলেছিলেন নানা ভাইকে, সেটা হচ্ছে আব্বা কাজলকে যেন কখনো পানিতে নামতে না দেওয়া হয়। এই কথাটা কেন বলেছিলেন সেটা জানা যায়নি। এই কাজল হচ্ছে এই নওশিন আপুর আম্মু। এটি ছিল ঘটনা।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মানিকগঞ্জের হরিরামপুর থেকে মারুফ ভাই। মারুফ ভাই আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি সে সময়কার যখন বাংলাদেশের বেশিরভাগ গ্রামেই কোনো বিদ্যুৎ ছিল না। এই ঘটনাটির সময়কাল 1965 বা তার কিছু আগে। এই ঘটনাটি মারুফ ভাই শুনেছেন তার নানির কাছ থেকে। আমরা সরাসরি মারুফ ভাইয়ের এই ঘটনায় চলে যাই। মারুফ ভাইয়ের নানির এলাকা ছিল এই হরিরামপুরেরই একটি গ্রামে। সেই গ্রামের অর্ধেক বর্তমানে নদীতে বিলীন হয়ে গেছে, আর বাকি অর্ধেক বর্তমানেও কোনোভাবে টিকে আছে। এটা সে সময়কার ঘটনা যখন মারুফ ভাইয়ের নানির বাবার বয়স 40 কি 45 বছর এবং মারুফ ভাইয়ের নানির বয়স 15-16 বছর। মারুফ ভাই তার নানির বাবাকে বড় বাবা বলে ডাকেন। আমরা এখানে তাকে বড় বাবা বলে সম্বোধন করব। সে সময় মানুষের যাতায়াতের একটা প্রধান মাধ্যম ছিল নদীপথ। মারুফ ভাইয়ের নানির বাবা অর্থাৎ মারুফ ভাইয়ের বড় বাবা একবার চিন্তা করেন তার এক বন্ধু আছে ফরিদপুরে, তিনি তার সেই বন্ধুর সাথে দেখা করবেন। তার বড় বাবার বন্ধুর বাড়ি ছিল ফরিদপুরের কোন একটি গ্রামে, আমরা সেই গ্রামের নামটি উল্লেখ করবো না। মারুফ ভাইয়ের বড় বাবা সেদিন খুব সকালবেলায় তার পরিচিত এক মাছিকে নিয়ে রওনা হয়ে যান ফরিদপুরের সেই গ্রামের উদ্দেশ্যে। তার ইচ্ছা ছিল তিনি আজকেই আবার ব্যাক করে চলে আসবেন। যেই কথা সেই কাজ, তিনি খুব ভোরেই তার পরিচিত এক মাঝিকে নিয়ে রওনা হয়ে যান ফরিদপুরের সেই গ্রামের উদ্দেশ্যে। প্রায় দুপুরবেলার দিকে তিনি তার সেই বন্ধুর বাড়িতে উপস্থিত হন। সেই বন্ধু মারুফ ভাইয়ের বড় বাবাকে দেখে খুব খুশি হয়, তাকে খুবই আদর যত্নে তার বাড়িতে নিয়ে ওঠায়। মারুফ ভাইয়ের বড় বাবার আগমন উপলক্ষে তার সেই বন্ধুর বাড়িতে বিশাল আয়োজন শুরু হয়। সে বাড়ির সবাই খুব খুশি ছিল। তারা পিঠা বানানো শুরু করে। সে সময় বাসায় অতিথি আসলে লোকজন পিঠা বানাতো, এটা এক ধরনের হয়তো তাদের সংস্কৃতির অংশ ছিল। তো সে সময় মারুফ ভাইয়ের বড় বাবা তার বন্ধুর সাথে সারাটা দিন আড্ডা দিলেন, তারপর ঘুরে ফিরে দেখলেন, সেই পিঠা খেলেন। এভাবে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মারুফ ভাইয়ের বড় বাবার ইচ্ছা ছিল না সেদিন ব্যাক করার। এতদিন পর তিনি তার বন্ধুকে পেয়েছেন, তাই তিনি আজকে আর তার বাড়িতে যেতে যাচ্ছিলেন না। কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। সেটা হচ্ছে মারুফ ভাইয়ের বড় বাবা যে মাঝিকে নিয়ে এসেছেন, সেই মাঝির আজকেই ফিরে যেতে হবে তার বাড়িতে। কারণ তার বাড়িতে তার একমাত্র স্ত্রী, যিনি সন্তান সম্ভবা, এবং সেখানে তার দেখাশোনার জন্য কেউ নেই। তাই মাঝিকে আজকে রাতের মধ্যেই ফিরে যেতে হবে। তখন মারুফ ভাইয়ের বড় বাবা চিন্তা করলেন যে তিনি যেহেতু এই মাঝিকে নিয়ে এসেছেন, তাই তার দায়িত্ব তার সাথে ফিরে যাওয়া। তিনি কোনোভাবেই এই মাঝিকে একা ছাড়তে চাচ্ছিলেন না। তাই তিনি তার বন্ধুকে এবং বন্ধুর বাড়ির সবাইকে বোঝান যে তার আসলে এখন ফিরে যাওয়াটা উচিত। তখন বন্ধুর বাড়ির লোকজন মারুফ ভাইয়ের এই বড় বাবার সাথে কিছু পিঠা একটা বাক্সে প্যাকেট করে তার সাথে দিয়ে দেয় তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মারুফ ভাইয়ের বড় বাবা খুব খুশি হন। তিনি সেই প্যাকেটটি নিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন সেই বন্ধুর সাথে এবং বন্ধুর আত্মীয় স্বজন যারা ছিল সেখানে। তখন সেই মাঝি বলে যে, হুজুর আমি তাহলে নৌকায় গিয়ে বসি, আপনি আসেন। এই কথা বলে সেই মাঝি চলে যায়। মারুফ ভাইয়ের বড় বাবা সেখানে অনেকক্ষণ কথাবার্তা বলেন। সেখানে আরেকটা ঘটনা ঘটছিল, অর্থাৎ মাঝির সাথে। মাঝি সেই নৌকায় ওঠার পর অনেকক্ষণ সে যখন অপেক্ষা করছিল, তখনও তিনি মারুফ ভাইয়ের সেই বড় বাবাকে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি একটু পর পর ডাক দিচ্ছিলেন, ভাই ভাই কোথায় আপনি? এভাবে বেশ কয়েকটা ডাক দেওয়ার পর সেই মাঝি দেখে যে মারুফের সেই বড় বাবা হেঁটে আসছেন, অর্থাৎ নৌকার দিকে এগিয়ে আসছেন, এবং তার পিছে আরেকজন লোক হেঁটে হেঁটে আসছে। মাঝি কিছু বলেন না। মারুফ ভাইয়ের বড় বাবা সেই নৌকাতে ওঠান এবং তার সাথে সেই মাঝি লক্ষ্য করে সেই লোকটাও তার নৌকাতে উঠল। মাঝি মনে করে এটা হয়তো এই মারুফ ভাইয়ের এই বড় বাবার পরিচিত লোক, তাই তিনি আর কথা বলেন না। মারুফ ভাইয়ের বড় বাবা নৌকাতে ওঠার পর তিনি তার সাথে থাকা সেই পিঠার বাক্সটা রাখেন মাঝির খুব কাছাকাছি এবং তিনি মাঝির দিকে পিঠ দিয়ে বসেন। সেই লোকটাও মারুফ ভাইয়ের বড় বাবার পাশে বসেছিল। মাঝি সবকিছু দেখছিল, কিন্তু সে মারুফ ভাইয়ের সেই বড় বাবাকে জিজ্ঞেস করেনি যে আপনার সাথে কে। তিনি এটার প্রয়োজন বোধ করেননি। এভাবে তিনি নৌকা চালাচ্ছিলেন। আর 2টা বিল পরেই তাদের গ্রাম। সেই মাঝি এবং মারুফ ভাইয়ের এই বড় বাবা তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন, কিন্তু সেই অপরিচিত লোকটি কোনো কথাই বলছিল না। তাই এক পর্যায়ে মাঝি জিজ্ঞেস করেন সেই অপরিচিত লোকটিকে যে, ভাই আপনি তো কোনো কথাই বলছেন না, কোনো সমস্যা? এই কথা শোনার পর মারুফ ভাইয়ের বড় বাবা একটু অবাক হন। তিনি মাঝির দিকে ঘুরে তাকান এবং বলেন, কি বলিস? আমি তো তোর সাথে কথা বলছি, এতক্ষণ তো বকবক করলাম। তখন মাঝি বলে, আপনার কথা না, আপনার সাথে যে এসেছে তার কথা বলছি। মারুফ ভাইয়ের বড় বাবা বলেন, কি বলিস? আমার সাথে কে? নৌকাতে তো তুই আর আমি। তখন মাঝি বুঝতে পারে যে সে যা দেখছে সেটা স্বাভাবিক কোনো বস্তু না। সে যে দেখেছে যে সেই পার থেকে মারুফের বড় বাবার সাথে এই লোকটা উঠে এসেছে, সেই সময় থেকেই তার বোঝা উচিত ছিল যে যা তার নৌকায় তা কোনো মানুষ না, এটা অন্য কিছু। তাই মাঝি সে সময় এই বিষয়ে আর কথা বাড়ান না, তিনি চুপ হয়ে যান। তিনি ভয়ে ভয়ে এবং দ্রুত নৌকা চালানোর চেষ্টা করছিলেন। এবং মারুফের বড় বাবা বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরও মাঝি আসলে কোনো কথা বলেনি। এক পর্যায়ে তারা চলে আসে তাদের গন্তব্যস্থলে, অর্থাৎ মারুফদের সেই নানির বাড়ির কাছে। তখন মারুফ ভাইয়ের
বড় বাবা যখন তার সেই পিঠার বাক্সটা হাতে করে ওঠালেন নেমে যাওয়ার উদ্দেশ্যে, তখন তিনি দেখলেন যে বাক্সটা খালি। তিনি একটু অবাক হন। তিনি সেই মাঝিকে জিজ্ঞেস করেন, কিরে তুই কি পিঠা খেয়েছিস? তখন সে মাঝি অবাক হয়ে যায়। সে বলে, না, আমি তো কোনো পিঠা খাইনি। কিন্তু মারুফের বড় বাবার বিশ্বাস হয় না। তিনি এটা চিন্তাই করে নেন যে এই মাঝি খেয়েছে এবং মিথ্যা বলছে। তাই তিনি একটু রাগ করেই সে নৌকা থেকে নেমে যান। মাঝি ধারণা করেছিল যে মারুফ ভাইয়ের এই বড় বাবা নেমে যাওয়ার সাথে সাথে তার সাথে যে এসেছিল সেও নেমে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সেই অশরীরটা নৌকায় থেকে যায়। মাঝি ভয়ে কোনো শব্দ করতে পারছিল না। সে চিন্তা করতে থাকে যে তার বাসা এখান থেকে 5 মিনিটের দূরত্বে, অর্থাৎ তার বাসা যে জায়গায় সেই ঘাটে যেতে তার 5 মিনিট লাগবে। তখন সে মাঝি খুব দ্রুত তার নৌকাটা তার বাসার দিকে নিয়ে যায়। 5 মিনিটের ভেতরেই সে মাঝি চলে আসে তার বাসার ঘাটের কাছে। তখন সে মাঝি ধীরে ধীরে সেই নৌকাকে পারে বাঁধে এবং পেছনে ঘুরে তাকায় এবং সে দেখে সেই অপরিচিত লোকটা কোথাও নেই। মাঝি এই লোকটার চেহারা খুব ভালোভাবে দেখতে পারে। পুরো চেহারাটাই ছিল তার কাছে অস্পষ্ট। একটা কাপড় দিয়ে তিনি তার মাথা ঢেকে রেখেছিলেন। মাঝি আর কোনো কথা বলে না। সে বুঝতে পারে যে তার সাথে খারাপ কিছু ঘটেছে আজকে রাতে। তাই সে দ্রুত তার বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। বাড়িতে আসার পর সে তার স্ত্রীকে আর এই বিষয়ে কিছু বলে না, কারণ তার স্ত্রী সন্তান সম্ভবা এবং এ সময় তিনি যদি ভয় পান সেক্ষেত্রে খারাপ কিছু হতে পারে। তাই তিনি তার স্ত্রীকে এই বিষয়ে কোনো কথাই বলেন না। তিনি বাসায় এসে গোসল করলেন এবং গোসল করার পর তিনি তার হারিকেনটা নিয়ে আবার বের হন, এটা দেখার উদ্দেশ্যে যে সেই লোকটা আশেপাশে আছে কিনা। তিনি হারিকেন নিয়ে তিনি যেখানে নৌকা বেঁধে রেখেছিলেন সে জায়গায় যান, কিন্তু তিনি সেখানে গিয়ে কাউকে খুঁজে পান না। তিনি তার বাসায় চলে আসেন। খাওয়া দাওয়া করে তিনি রাতে ঘুম দেন। রাত 3টা কি 3:30টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাথরুমে যান। বাথরুম থেকে আসার পর তিনি যখন ঘরে ঢোকেন তখন তিনি যা দেখেন তা দেখে তিনি স্তব্ধ হয়ে যান। তিনি দেখেন তার ঘরের মেঝেতে একটা উলঙ্গ লোক বসে আছে। তার দিকে পিঠ দিয়ে সে বসেছিল। সে মাঝি যখন তার ঘরে প্রবেশ করে এবং সে শব্দে সেই উলঙ্গ লোকটা তার দিকে ঘুরে তাকায় এবং মাঝি এই লোকটিকে দেখে বুঝতে পারে এই লোকটি সেই লোক যে তার নৌকায় ছিল। এই প্রথম মাঝি এই লোকটার চেহারা দেখে, খুব বিভৎস একটা চেহারা, এবং সেই অবয়বটা সে বিভৎস চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। মাঝি এটা দেখে চিৎকার করতে যায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। মাঝি দেখতে পায় তার সামনে যে উলঙ্গ লোকটা বসে আছে তার শরীরে ছোপ ছোপ লাল লাল দাগ এবং তার পুরো শরীরে বিভিন্ন গোটায় ভর্তি, এবং তার শরীরের মাংস হয়তো পচা শুরু করেছে। তিনি দাঁড়িয়ে থেকে সেই পচা মাংসের গন্ধ পাচ্ছেন। তিনি দেখতে পান সেই উলঙ্গ লোকটা তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না। তিনি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। মাঝির এই চিৎকারে মাঝির স্ত্রীর ঘুম ভাঙে। তিনি ঘুম ভেঙে দেখতে পান তার স্বামী মেঝেতে পড়ে আছে। তখন তিনি আশেপাশের লোকজনকে ডাক দেন। ডাক দেওয়ার পর সবাই আসে। এক পর্যায়ে সে মাঝিকে সুস্থ করা হয়। সুস্থ হওয়ার পর সে মাঝি সবাইকে এই ঘটনা খুলে বলে, এবং এরপর থেকেই মাঝির শরীর অসম্ভব খারাপ হওয়া শুরু করে এবং সবাই অবাক হয়ে লক্ষ্য করে যে মাঝির শরীরে গোটা গোটা লাল লাল কিছু বস্তু দেখা যাচ্ছে। খুব শীঘ্রই সেগুলো পচতে শুরু করল। এই মাঝি সারাদিনই নাকে পচা মাংসের গন্ধ লাগতে থাকতোই। সে যেদিকেই যেত সেই পচা মাংসের গন্ধ করত। কিছুদিন পর তার শরীর যখন পচা শুরু করে তখন আশেপাশে সবাই এই গন্ধ পাওয়া শুরু করে। মাঝির স্ত্রী বুঝতে পারছিল না সে তার স্বামীকে নিয়ে কি করবে। তখন সেই মাঝি সেই উলঙ্গ লোককে বিভিন্ন সময় দেখতে পেত। মারুফ ভাইয়ের বড় বাবা মাঝির এই কাহিনী জানতেন এবং তিনি মনে মনে নিজেকে একটু দোষারোপ করতেন, কারণ তিনি যদি মাঝিকে নিয়ে না যেতেন তাহলে হয়তো এই মাঝি এই সমস্যায় পড়তো না। তাই তিনি প্রায় মাঝির খোঁজ খবর নিতেন। মারুফের এই বড় বাবাই একদিন এক হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর সেই মাঝিকে দেখে এবং দেখে তিনি কিছু পোড়া পানি দেন এবং তাকে বড়ের পাতা এবং ডালিম পাতা দিয়ে গোসল করাতে বলেন এবং কিছু আমল বলে যান। এভাবে 3-4 দিন চলতে থাকে, কিন্তু সেই মাঝির সমস্যার কোনো সমাধান হচ্ছিল না। তার শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া বের হওয়া শুরু করলো এবং সেগুলো পচে দুর্গন্ধ ছড়ানো শুরু করলো। সেই মাঝির বাড়ির চারপাশে কোনো মানুষ সহজে যেতে পারতো না সেই পচা মানুষের গন্ধে। সেই মাঝির স্ত্রী খুব কষ্টে তার স্বামীর সাথে ছিল। একদিন রাত 3টা কি 3:30টার দিকে সেই মাঝির স্ত্রীর ঘুম ভেঙে যায় তার স্বামীর বঙ্গানির আওয়াজে। মাঝির স্ত্রী যখন ঘুম ভেঙে দেখে তখন সে দেখতে পায় যে তার স্বামী মুখ দিয়ে অদ্ভুত ধরনের শব্দ করছে এবং তার চোখগুলো বড় বড় হয়ে আছে এবং সে সামনের দিকে কিছু একটা দেখছে এবং সে যা দেখছে তা দেখতে অবশ্যই খুবই ভয়ানক, কারণ সে মাঝির স্ত্রী দেখতে পাচ্ছে তার স্বামী চোখ বড় বড় করে ভয়ার্ত দৃষ্টিতে কিছু একটা দেখছে এবং সে খুবই ভয় পাচ্ছে। তখন মাঝির স্ত্রী এগিয়ে গিয়ে তার স্বামীকে ধরে, কিন্তু তার স্বামী তখনই রক্ত বমি শুরু করে। এটা দেখে সে মাঝির স্ত্রী খুব ভয় পেয়ে যায় এবং সে তার পাশে লোকজন ডেকে নিয়ে আসে। সবাই আসার পর দেখে সে মাঝির শরীর ধীরে ধীরে স্থির হয়ে গেল। কয়েকটা কাঁপুনি দিয়ে সে একেবারের জন্যই চুপ হয়ে গেল, অর্থাৎ সে মাঝি তখন মারা যায়।
আশেপাশের লোকজন খুব তাড়াহুড়া করেই ফজরের নামাজের পরপরই সেই মাঝির মৃতদেহ দাফন করে ফেলে। তারা খুবই দুঃখিত ছিল, কারণ এই মাঝি খুবই সুস্থ সবল লোক ছিল এবং খুবই ভালো লোক ছিল। একটা ভালো লোক হঠাৎ করেই তাদের চোখের সামনে ধুকতে ধুকতে মারা গেল। সেই মাঝির স্ত্রী সেই গ্রাম ছেড়ে চলে যায় তার বাবার বাড়ি। ঘটনা এখানে শেষ হয়ে গেলেই হয়তো ভালো ছিল, কিন্তু ঘটনার মাত্র শুরু। সেই মাঝির লাশ 3 জন লোক গোসল করিয়েছিল। তাদের মধ্যে একজনের নাম সোহরাব। এই সোহরাব মারুফ ভাইয়ের নানির চাচাতো ভাই। সোহরাবের বাজারে একটা মুদি দোকান ছিল। সে প্রায় রাত করে বাসায় ফিরত। সেদিনও রাত 8টা কি 9টার মতো বাজে। সোহরাব তার বাজারের দোকান বন্ধ করে বাসার দিকে ফিরছিল সাইকেলে করে। তিনি সাইকেল চালিয়ে যখন আসছিলেন, তখন হঠাৎ করেই একটা নির্জন জায়গায় তিনি একজন মানুষের কান্নার শব্দ শুনতে পান। তিনি একটু অবাক হন, কারণ এই জায়গায় এই রাতের বেলায় কে কান্না করবে। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন শব্দটা তো আসলে কান্নার না, কেউ একজন কষ্টে গোমানির মতো আওয়াজ করছে। তিনি একটু কৌতূহলী হয়ে পড়েন। তিনি সাইকেলটা রাস্তার একপাশে রাখেন এবং একটু এগিয়ে যান সেই শব্দটার উৎসের দিকে। তিনি যখন এগুচ্ছিলেন, তখনই তার নাকে একটা পচা গন্ধ এসে লাগছিল। তিনি ব্যাপারটাকে অগ্রাহ্য করে এগিয়ে যান এবং তিনি তখন যা দেখেন সেটা দেখে তিনি সেখানে ভয়ে স্তব্ধ হয়ে যান। তিনি দেখেন একটা গাছের গোড়ায় একজন উলঙ্গ মানুষ বসে আছে, যার সারা শরীরে মস্ত বড় ফোড়া এবং সেই পচা গলা ফোড়া থেকে বিভৎস গন্ধ আসছে। এবং সেই উলঙ্গ মানুষটা সোহরাবের দিকে তাকিয়ে এগিয়ে আসার একটা ভঙ্গি করে। এটা দেখে সোহরাব সে সময় একটা চিৎকার করে কোনো মতে তার সাইকেলটা নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর তার বমি শুরু হয়। বাসার লোকজন যখন তাকে কোনো মতো সুস্থ করে, তখন সে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা বলে। তখন মারুফ ভাইয়ের বড় বাবা বুঝতে পারেন যে তার এই ভাতিজা যে লোকটাকে দেখেছে, সেই মাঝিও ঠিক সেই লোকটাকেই দেখেছিল। তিনি একটু ভয় পেয়ে যান। তিনি সেদিন রাতের মতো তাকে কিছু সুলাটুলা করে ঘুম পাড়িয়ে রাখেন। সোহরাব সেদিন রাতে তার নিজের ঘরেই ঘুমাচ্ছিল। হঠাৎ রাত 2টা কি 3টার দিকে তার ঘুম ভেঙে যায়। ঘুমের মধ্যেই তার মনে হচ্ছিল কেউ একজন তার শরীরে হাত বোলাচ্ছে, খুব ধীরে ধীরে। অনেকক্ষণ ব্যাপারটা ইগনোর করার পর এক পর্যায়ে তার ঘুম যখন ভাঙে এবং সে যখন তার চোখ খুলে তাকায়, সে তার জীবনের সব থেকে ভয়াবহ দৃশ্যটা তার চোখের সামনে ঘুরতে দেখে। সে দেখে সেই উলঙ্গ লোকটা তার পাশে দাঁড়িয়ে আছে এবং সে তার পচা গলা সেই হাতটা দিয়ে সোহরাবের সারা শরীরে স্পর্শ করছে এবং পরম মমতায় যেন তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা দেখে সোহরাব চিৎকার করে ওঠেন। বাড়ির লোকজন চলে আসে। সোহরাব ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং দেখতে পায় সোহরাব কাঁদছে এবং তার সারা শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ। সকালবেলায় সোহরাবের প্রচন্ড জ্বর ওঠে এবং তার শরীর বিভিন্ন জায়গা দিয়ে ফুলে উঠতে শুরু করে। লোকজন বুঝতে পারে তার শরীরেও ফোড়া ওঠা শুরু করেছে। এখানে আরেকটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে সোহরাবের সাথে আরো যে 2 জন ব্যক্তি ছিল যারা সেই মাঝির লাশ গোসল করিয়েছিল, তাদের সাথেও এরকম একটা ঘটনা ঘটে। তারাও সেই উলঙ্গ সারা শরীরে ফোড়া নিয়ে বসে থাকা সেই লোকটাকে দেখে এবং তাদের দুইজনেরই শরীরে ঠিক একই ধরনের লক্ষণ দেখা যায়। কিছুদিনের মধ্যেই অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সোহরাব আর 2 থেকে 3 দিন পর মারা যায়। তার মারা যাওয়ার কয়েকদিনের ব্যবধানে সেই 2 জন লোকও মারা যায়। এখানে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে সোহরাব এবং সেই 2 জন লোকের শরীরের বা মৃতদেহের গোসল যারা করিয়েছিল, তাদের সাথেও ঠিক একই ধরনের ঘটনা ঘটা শুরু করে। গ্রামের প্রায় প্রত্যেকটা লোক এই উলঙ্গ ভয়াবহ অবয়বটাকে তাদের গ্রামের বিভিন্ন জায়গায় দেখতে পায় এবং যারাই দেখতে পায় তারাই এই ভয়ানক রোগে কষ্টে ভুগে মারা যায়। পুরো গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সেই গ্রামের লোকজন তাদের জীবন নিয়ে খুবই শঙ্কিত ছিল। তারা জানতো না যে আগামীকাল ঘুম থেকে ওঠার পর তারা সেই অবয়বটিকে দেখবে কিনা, বা আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই অবয়বটিকে তারা দেখবে কিনা, বা তারা ঘুম ভেঙে তাদের ঘরের ভেতর সেই অবয়বটিকে দেখবে কিনা। এই ধরনের একটা অবর্ণনীয় আতঙ্ক নিয়ে সেই গ্রামের লোকজন দিন কাটাচ্ছিল এবং তাদের প্রিয়জনরা মারা যাচ্ছিল এবং তারা যেভাবে মারা যাচ্ছিল তা কেউই সহ্য করতে পারত না। গ্রামের লোকজন ততদিনে বুঝে গিয়েছিল যে এটা কোনো অশরীরের কাজ, তাই তারা বিভিন্ন কবিরাজ, তান্ত্রিক এদের খোঁজ করছিল। কিন্তু হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এদের খোঁজ করছিল, কিন্তু কেউই আসলে কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারেনি। একবার তারা একজন হুজুরের সন্ধান পায় টাঙ্গাইল।
মারুফ ভাইয়ের এই বড় বাবার সাথে আরো কয়েকজন মানুষকে নিয়ে চলে যান টাঙ্গাইল সেই হুজুরকে আনার উদ্দেশ্যে, কিন্তু তারা সেখানে গিয়ে সেই হুজুরকে পান না। পুরো গ্রাম আতঙ্কিত ছিল, তারা কোনোভাবে এই অভিশাপ থেকে মুক্তি যাচ্ছিল। এভাবে আবার বর্ষাকাল চলে আসে। ঠিক তখনই মারুফ ভাইয়ের এই বড় বাবা এক হুজুরের সন্ধান পান। সেই হুজুরের বাড়ি হচ্ছে চিটাগাং। মারুফ ভাইয়ের বড় বাবা চিন্তা করেন তিনি এই হুজুরকে নিয়ে আসবেন। তিনি অনেক কষ্ট করে সেই হুজুরের সাথে যোগাযোগ করেন এবং সেই হুজুরকে সেই গ্রামে নিয়ে আসেন। সেই হুজুর একা আসেনি, সে হুজুর তার সাথে আরো 6-7 জন শিষ্যকে নিয়ে এসেছিল। মারুফ ভাইয়ের বড় বাবা যখন সেই কবিরাজকে সে গ্রামের দিকে নিয়ে আসছিলেন তখন সকাল 10টা কি 11টার মতো বাজে। সেই হুজুর যখন গ্রাম সীমানায় পা দিল তখন হঠাৎ করেই সেই হুজুর থমকে যান এবং তিনি একটু বিচলিত ভঙ্গিতে সামনে তাকিয়ে থাকেন। কিছুক্ষণ পর তিনি মারুফ ভাইয়ের বড় বাবাকে বলেন যে আপনাদের গ্রামে তো খুব ভয়াবহ বিপদ, এই বিপদ কিভাবে জোটালেন? লোকজন যে এখনো বেঁচে আছে এটাই তো আল্লাহর কুদরত। এই কথা শুনে মারুফ ভাইয়ের বড় বাবা ভয় পেয়ে যান। তিনি হুজুরকে খুব দ্রুত সেই গ্রামের ভেতর নিয়ে আসেন এবং সে হুজুর ঠিক করেন যে তিনি এই মারুফ ভাইয়ের বড় বাবার বাড়িতেই উঠবেন। সেখানে বসেই তিনি এই সমস্যার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। সেই কবিরাজ মারুফ ভাইয়ের বড় বাবাকে কিছু সামগ্রীর ব্যবস্থা করতে বলেন। তার মধ্যে ছিল লাল কাপড়, মাটির হাড়ি, সিঁদুর, বিভিন্ন গাছগাছরা এবং একটা আয়না। সেই কবিরাজ মারুফ ভাইয়ের বড় বাবাকে আরো সংগ্রহ করতে বলেন 7 ঘাটের পানি। এটা লাগবে এবং এই পানি সংগ্রহ করার সময় অর্থাৎ যে এই পানি সংগ্রহ করতে যাবে সে হয়তো বিভিন্ন জিনিস দেখে ভয় পেতে পারে। কবিরাজ বলে দেন যে এসব জিনিস কোনো কিছুই বাস্তব না, শুধুমাত্র তাকে ভয় দেখাবার জন্য। ভয় পাওয়া যাবে কিন্তু ভয় পেয়ে সে পানি ফেলে আসা যাবে না, সে পানি নিয়ে আসতে হবে। অতএব এরকম সাহসী যদি কেউ থাকে সেক্ষেত্রে একমাত্র তাকেই যাতে পাঠানো হয়। সেই চিন্তা করে সেই গ্রামের একজন সাহসী যুবককে পাঠানো হয় এবং তিনি সেই 7 ঘাটের পানি নিয়ে আসেন। সেই পানি আনার পর সেই কবিরাজ তার রিচুয়াল করতে বসেন। তিনি তার যেসব সামগ্রী চেয়েছিলেন তার মধ্যে ছিল সিঁদুর। তিনি সেই লাল রঙের সিঁদুর দিয়ে একটা বৃত্ত আঁকেন। বৃত্ত আঁকার পর তিনি সেই বৃত্তের মাঝখানে বসেন এবং সেই হাড়ির ভেতর তিনি সেই 7 ঘাটের পানি ঢালেন এবং তিনি বিভিন্ন ধরনের মন্ত্র জপ করছিলেন, তিনি বিভিন্ন ধরনের স্তবক করছিলেন। হুজুরের সেই কবিরাজের সে হুজুর না, সে ছিল একজন কবিরাজ। সেই কবিরাজের সামনে ছিল সেই হাড়ি ভর্তি পানি, এক বাটি সিঁদুর এবং আয়না। কিছুক্ষণ সেই কবিরাজ সেই মন্ত্র পড়ার পর সেই সিঁদুরটি নিয়ে সেই 7 ঘাটের পানির ভেতর ফেলে দেয় এবং সেই পানি নিয়ে সেই আয়নায় ছুঁড়ে মারে এবং আশেপাশের লোকজনকে বলে আপনারা আয়নার দিকে তাকান এবং যা দেখবেন সেটা দেখে ভয় পাবেন না এবং আপনারা এটা দেখে নিশ্চিত করবেন যে আপনারা একে চেনেন কিনা। তখন আশেপাশের লোকজন সেই আয়নার দিকে তাকায় এবং তারা দেখতে পায় সেই আয়নার ভেতরে একজন উলঙ্গ মানুষ বসে আছে যে ঠিক তাদের দিকেই তাকিয়ে আছে। সেই মানুষটি দেখতে খুবই বিভৎস এবং তার সারা শরীরে বিভিন্ন আকৃতির ফোড়া, যেগুলো থেকে পুঁজ বেরোচ্ছে। এটা দেখে সেই কবিরাজ উপস্থিত সবাইকে বলে আপনারা কি কেউ একে চেনেন? সবাই না সূচক মাথা নাড়ায়, অর্থাৎ কেউ একে চেনে না। তখন সেই কবিরাজ বলে এ হচ্ছে বসন্ত। এ যেই গ্রামে নিজ ইচ্ছায় আসে সেই গ্রাম থেকে ওকে দূরে সরানো সম্ভব, কিন্তু কেউ যদি ওকে আমন্ত্রণ করে কোনো গ্রামে নিয়ে আসে সেক্ষেত্রে ওকে তাড়ানো প্রায় অসম্ভব। তখন এই নিজের ইচ্ছায় যাকে দেখা দেবে তারই বসন্ত হবে এবং সেই মারা যাবে। এই হচ্ছে এই ভয়ঙ্কর মহামারী। সবাই কবিরাজের এই কথা শুনে খুব ভয় পেয়ে যায়। তখন কবিরাজ বলে যে আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না, আমাকে আপনারা ক্ষমা করুন। তখন সেই এলাকার গণ্যমান্য যেসব ব্যক্তিরা ছিল তারা সবাই সেই কবিরাজকে রিকোয়েস্ট করতে থাকে, কারণ এর আগে কেউই আসলে এই অশরীরটাকে আইডেন্টিফাই করতে পারেনি, এই কবিরাজি পেরেছেন। তাই তারা আশাবাদী হয়ে উঠেছিল যে এই কবিরাজি হয়তো তাদের এই বিপদ থেকে মুক্তি দিতে পারবে। তখন সেই গ্রামবাসী সে কবিরাজকে রিকোয়েস্ট করতে থাকে। তখন সে কবিরাজ বলে আমি যদি এই বসন্তকে জোর করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আপনারা আমাকে ক্ষমা করুন। এই কথা বলে সে কবিরাজ যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু হঠাৎ করেই সে কবিরাজের কোনো একটা কথা মনে পড়ে যায়। তাই সে আবার ফিরে আসে এবং সে গ্রামবাসীকে বলে যে আচ্ছা আমি একবার চেষ্টা করে দেখতে পারি, কারণ আমি যদি চেষ্টা না করি সেক্ষেত্রে আপনাদের এই গ্রাম কবরস্থান হয়ে যাবে, কেউই বাঁচবে না। গ্রামবাসী খুব খুশি হয়। তখন সে কবিরাজ গ্রামবাসীকে বলে যে আমার একজন 20 বছর বয়সী অবিবাহিত যুবক লাগবে। তারা সবাই যখন জিজ্ঞেস করে কেন, তখন সে কবিরাজ বলে যে আমি সেই যুবকের উপর এক জিনের আসর করাবো। এই কথা শুনে গ্রামবাসী প্রথমে ভয় পায়, তারা বলে যে না না জিনের আসর করানো যাবে না। তখন সেই কবিরাজ বলে যে আপনারা ভয় পাবেন না, এই জিন আমার খুব পরিচিত, আমার ওস্তাদ আমাকে এই জিনটি উপহার দিয়েছিলেন। এই জিনটি যখন আমি উপহার পাই তখন এই জিনের বয়স ছিল 8, এখন এই জিনের বয়স 20, তাই আমার একজন 20 বছর বয়সী যুবককে প্রয়োজন। আপনারা ভয় পাবেন না, আমি আমার চেষ্টা করছি, বাকিটা দেখাই যাবে। তখন সেই 20 বছর বয়সী যুবককে পবিত্র করে একটা আসনে বসানো হয় এবং সেই কবিরাজ তার ঠিক সামনে বসে। বসার পর সে সেই যুবককে উদ্দেশ্য করে বলে
তোমার যতক্ষণ জ্ঞান থাকবে তুমি তোমার চোখ বন্ধ করে রাখবে, কোনোভাবেই তুমি তোমার চোখ খুলবে না। তখন সেই যুবক তার 2 চোখ বন্ধ করে ঠায় বসে থাকে, আর সেই কবিরাজ তার মতো করে রিচুয়াল করছিল। এক পর্যায়ে উপস্থিত সবাই দেখতে পায় সেই 20 বছর বয়সী যুবক একটা আলাদা কণ্ঠে সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকুম। তখন সে কবিরাজ সালামের উত্তর দেয়, এবং সেই কবিরাজ সেই জিনকে এই মহামারী সম্পর্কে জিজ্ঞেস করে এবং কিভাবে এরা এই ধরনের সমস্যায় পড়লো তার কথা জিজ্ঞেস করে। তখন সেই জিনটা সবাইকে উদ্দেশ্য করে বলে যে এই বিপদের কারণ হচ্ছে সে মারুফের বড় বাবা এবং সেই মাঝি, কারণ এরা দুইজনই বসন্তকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে এই গ্রামে। তখন সেই যুবকটা মারুফ ভাইয়ের বড় বাবার দিকে তাকিয়ে বলে, কিরে ভুলে গিয়েছিস কিভাবে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসেছিলি তাকে, একসাথে নৌকায় উঠালি, পিঠা খাওয়ালি, আর এনে ছেড়ে দিলি এই গ্রামে, কি ভুলে গেছিস? তখন মারুফের বড় বাবার মাথায় সেই রাতের ঘটনাটা ছবির মতো ভেসে ওঠে, এবং তিনি বুঝতে পারেন যে সেই মাঝি তাকে কেন জিজ্ঞেস করেছিল সাথের লোকটি কথা বলছে না কেন। তখন মারুফ ভাইয়ের বড় বাবা এই কথাটাতে আমল দেননি, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় বিপদ নিজের কাঁধে করে এই গ্রামে নিয়ে এসেছেন। তখন সবাই সে কবিরাজকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি ওনাকে জিজ্ঞেস করুন এটা থেকে পরিত্রাণের উপায় কি। তখন সে কবিরাজ সে জিনকে জিজ্ঞেস করে যে এই বসন্তকে এই গ্রাম থেকে কিভাবে তাড়ানো যায়। তখন সে জিন বলে এই কাজটা খুব কঠিন, কারণ তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে, এবং যখনই তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয় তখনই তাকে তাড়ানো খুব কষ্টের হয়ে দাঁড়ায়। এই কাজও করা সম্ভব, কিন্তু খুব কষ্টের। বসন্তকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে ঠিক সেখানেই রেখে আসতে হবে। একমাত্র এটা করা সম্ভব হলেই বসন্ত এই গ্রাম থেকে যাবে, তা না হলে সম্ভব না। আমরা চেষ্টা করে দেখতে পারি। তখন কবিরাজ সেই জিনটাকে জিজ্ঞেস করে কিভাবে। তখন সেই জিনটা, সে 20 বছর বয়সী যুবকটা যার ভেতর সে জিনটা ভর করেছিল, সে কবিরাজের দিকে এগিয়ে যায় এবং কবিরাজের কানে কানে কিছু একটা বলে। কবিরাজ চুপচাপ সে কথাগুলো শোনে, এবং কিছুক্ষণ পর সবাই দেখতে পায় সেই যুবকটা হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ল। তখন সে কবিরাজ তার সাথে থাকা কিছু পানি সেই ছেলেটার গায়ে যখন ছিটিয়ে দেয়, ছেলেটা স্বাভাবিক হয়ে উঠে বসে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তখন কবিরাজ মারুফ ভাইয়ের বড় বাবাকে বলে যে আপনাকেই এই কঠিন কাজটা করতে হবে, কারণ আপনার মাধ্যমেই বসন্ত এই গ্রামে ঢুকেছে, তাই আপনাকেই এই বসন্তকে নিয়ে এই গ্রাম থেকে সেই জায়গায় রেখে আসতে হবে যেখান থেকে আপনি তাকে নিয়ে এসেছিলেন। পারবেন তো? এই কথা শোনার পর মারুফ ভাইয়ের বড় বাবা রাজি হয়ে যান, কারণ তিনি এটা বুঝতে পেরেছিলেন যে তার কারণেই তার গ্রামবাসী এই বিপদের মুখে পড়েছে। তাই তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করছিলেন যে কিভাবে তার এই গ্রামবাসীকে এই বিপদ থেকে রক্ষা করা যায়। তাই তিনি রাজি হয়ে যান। তখন কবিরাজ বলে যে যেই নৌকায় করে আপনারা এসেছিলেন ঠিক সেই নৌকাটাই লাগবে, এবং যেখানে নৌকাটা বাঁধা ছিল ঠিক সেই জায়গাতেই নৌকাটা বেঁধে রাখতে হবে। তখন সেই নৌকার খোঁজ পড়ে। সেই নৌকাটি একটা পুকুরে রাখা ছিল, কারণ বর্ষাকাল শেষ হয়ে গিয়েছিল, পানি কমে গিয়েছিল, তাই এই নৌকাটাকে নিয়ে পুকুরে রাখা হয়েছিল। সে পুকুর থেকে নৌকাটা উঠানো হয় এবং নদীতে নিয়ে আসা হয়, এবং যে জায়গায় পূর্বে এই নৌকাটা বাঁধা ছিল ঠিক সেই জায়গায় নৌকাটা বাঁধা হয়। কবিরাজ এরপর 7টা মশাল জ্বালাতে বললেন। গ্রামবাসী 7টা মশাল জ্বালায়। তখন কবিরাজ তার সেই 7 শিষ্যের হাতে সেই 7টা মশাল দেন এবং বলেন, তোমরা এই গ্রামের উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত হেঁটে যাবে এই মশাল হাতে, এবং তোমরা যখন হাঁটবে তখন তোমরা একটা মন্ত্র পড়তে থাকবে। কিন্তু সাবধান, মন্ত্র ভুল পড়া যাবে না। যদি কেউ এই মন্ত্রটা ভুল পড়ো তাহলে আমাদের সবার উপরই খুব খারাপ ধরনের বিপদ ঘটবে, সুতরাং তোমরা সাবধান। তখন সেই শিষ্যরা সেই গুরুর কথা মানে এবং তারা তার কাছে ওয়াদা করে যে তারা এই কাজ করবে এবং তাদের কোনো ভুল হবে না। এরপর তারা সেই উত্তর দিক থেকে, অর্থাৎ গ্রামের সেই উত্তর দিক থেকে সেই মশাল নিয়ে হাঁটা শুরু করে। এখানে কবিরাজ সেই আয়নায় বসন্তের গতিবিধি দেখছিল। কবিরাজের পাশে গ্রামের আরো গণ্যমান্য কিছু লোক বসেছিল এবং তারাও ঠিক একই জিনিস দেখতে পাচ্ছিল। তারা দেখতে পাচ্ছে উত্তর দিক থেকে হেঁটে হেঁটে সেই উলঙ্গ অশরীরী অবয়বটা হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক যেখানে সেই নৌকাটা বাঁধা। এবং তারা এটাও দেখতে পাচ্ছে তার ঠিক পেছনে মশাল হাতে এগিয়ে আসছে কবিরাজের সেই 7 শিষ্য, এবং সেই বসন্ত তাদের ঠিক আগে আগে হাঁটছে। সবাই দেখতে পায় সেই বসন্ত হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর সে নৌকায় উঠে বসে। এই দৃশ্য দেখার পর সে কবিরাজ মারুফ ভাইয়ের বড় বাবার দিকে তাকান এবং তাকে বলেন যে এখন সব কাজ আপনার, আপনি সাহস হারাবেন না এবং আপনি ভয় পাবেন না। তখন সে কবিরাজ মারুফ ভাইয়ের বড় বাবাকে একটা তাবিজ দেয় এবং বলে এই তাবিজটা হাতে বেঁধে রাখতে। মারুফ ভাইয়ের বড় বাবা যখন নৌকায় উঠতে যাবেন তখন কবিরাজ আবার তার হাত ধরে তাকে থামান এবং বলেন, আপনি যখন নৌকা চালাবেন তখন চিন্তা করবেন নৌকায় আপনি একলা। বসন্ত যে এই নৌকায় আছে এটা আপনি সম্পূর্ণ ভুলে যাবেন। বসন্ত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনাকে আমি যে তাবিজটা দিয়েছি সেই তাবিজটার কল্যাণে সে আপনার ধারে কাছে আসতে পারবে না, কিন্তু সে হয়তো আপনাকে ভয় দেখাতে পারে। আপনি ভয় পাবেন না। আপনি চিন্তা করতে থাকবেন যে আপনি একা
এবং এই নৌকায় আর কেউ নেই। আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি, আমি কোথাও নড়ছি না। আপনি যান, আপনি কাজ শেষ করে ফিরে আসুন, আপনি পারবেন। এই কথা বলে সে কবিরাজ মারুফ ভাইয়ের বড় বাবাকে নৌকায় তুলে দিলেন। মারুফ ভাইয়ের বড় বাবা নৌকা চালাচ্ছিলেন। তিনি জানেন এবং তিনি দেখছেন তার নৌকায় এক অশ্বরীরই বসা। তিনি ভয় পাচ্ছেন, কিন্তু তিনি এটাও জানেন তিনি যদি আজকে রাতে ভয় পেয়ে যান সেক্ষেত্রে তিনি তার সেই গ্রামবাসীকে বাঁচাতে পারবেন না, সবাই মারা যাবে। তাই তিনি তাদের দাঁত চেপে সে কবিরাজের কথাগুলো মনে করতে থাকেন। তিনি চিন্তা করতে থাকেন যে এই নৌকায় তিনি ছাড়া আর কেউ নেই। চারপাশ একেবারে নিস্তব্ধ, নদীতে সেরকম পানি ছিল না, তাই চালাতেও কোনো কষ্ট হচ্ছিল না। কিন্তু মারুফ ভাইয়ের বড় বাবা প্রায় বিভিন্ন শব্দে আটকে উঠছিলেন। হঠাৎ করেই তিনি বুঝতে পারেন তার নৌকায় বসে থাকা সেই অশরীরীটা তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, কিন্তু তিনি কোনো ধরনের কথাই বলছিলেন না, তিনি সেদিকে ফিরেও তাকাচ্ছিলেন না। কিছুক্ষণ পর মারুফের বড় বাবা লক্ষ্য করেন যে চারপাশ তীব্র মাংস পচা গন্ধে পড়ে গেছে, কিন্তু তারপরও তিনি তার নাক চেপে ধরে কোনোভাবে নৌকা চালাতে থাকেন। এক পর্যায়ে তিনি যখন তার গন্তব্যস্থলে এসে পৌঁছান তখন তিনি দেখতে পান যে তিনি কোনো ঘাটে এসে পৌঁছাননি, তিনি এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন সেখানটা হচ্ছে একটা শ্মশান ঘাট। তখন মারুফ ভাইয়ের বড় বাবা সেই নৌকা থেকে নামেন এবং সেই কবিরাজের কথা মতো কিছু রিচুয়াল করেন এবং তিনি সেই অবয়বটাকে উদ্দেশ্য করে 3 বার বলতে থাকেন, এবার নামো, এবার নামো, এবার নামো। তখন তিনি দেখতে পান একটা বাতাস হঠাৎ করেই যেন তার দিকে শো শো শব্দ করে ছুটে আসছে। তিনি প্রচন্ড ভয় পান, কিন্তু তিনি এটাও লক্ষ্য করেন সেই বাতাসটা ঠিক তার পাশ কাটিয়ে চলে গেল। মারুফ ভাইয়ের বড় বাবা দেখতে পান তার চারপাশে যেন ঝড় উঠে গেছে। তিনি তার চোখ বন্ধ করে ফেলেন। কিছুক্ষণ পর চারপাশ একেবারে নিস্তব্ধ। তিনি যখন তার চোখ খুলে তাকান তখন তিনি দেখতে পান তার নৌকাটা পানিতে উল্টা করে ডুবানো। তিনি এগিয়ে যান, তিনি এসে নৌকাটাকে ঠিক করেন, পানি সেচেন এবং নৌকাটাকে যখন ঠিকঠাক করে নৌকা চালাবার উদ্দেশ্যে বসেন তখন তিনি শেষবারের মতো চারপাশটা দেখে নেন। এরপর তিনি নৌকা চালিয়ে তার গন্তব্যস্থলের দিকে এগোতে থাকেন। তখন প্রায় ভোর হয়ে গেছে। যখন তিনি তার বাসার কাছাকাছি চলে আসেন তিনি দেখতে পান সেই নদীর পাড়ে সেই কবিরাজের 3 শিষ্য দাঁড়িয়ে আছে, হাতে 3টা মশাল নিয়ে। মারুফ ভাইয়ের বড় বাবা ধীরে ধীরে সেই নদীর পাড়ে এসে তার নৌকাটা ভিড়ান। তখন সে শিষ্যরা তাকে বলে যে আপনার এখন এই নদীতে অর্থাৎ এই নদীর পানি দিয়ে গোসল করে পবিত্র হয়ে আসতে হবে। তখন মারুফ ভাইয়ের বড় বাবা সেই নদীতে নেমে গোসল করেন এবং গোসল করে তিনি তাদের সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি যখন তার বাড়িতে এসে পৌঁছান তখন তিনি দেখতে পান সে কবিরাজ তার হাতে দেওয়া সেই সিঁদুরের মাধ্যমে দেওয়া সেই বৃত্তাকার যে গণ্ডি তার মধ্যেই বসে আছেন। তিনি একটু অবাক হয়ে কবিরাজের দিকে তাকান। তখন কবিরাজ মারুফ ভাইয়ের বড় বাবার দিকে তাকিয়ে বলেন যে এখন আমার কাজ শেষ, আপনারা সবাই শুকরিয়া করুন এবং আল্লাহকে ধন্যবাদ দিন, যিনি চেয়েছেন বলেই আসলে আমরা এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। আপনারা বেশি বেশি আমল করবেন। এরপর তিনি সেই দিনই তার শিশুদের নিয়ে চলে যান চট্টগ্রামে। কবিরাজ যখন চলে যায় তখন মারুফ ভাইয়ের বড় বাবা শুনতে পারেন যে তিনি যখন নৌকায় করে যাচ্ছিলেন তখন প্রত্যেকটা মুহূর্ত কবিরাজ এই বৃত্তাকার গণ্ডির ভেতর বসে সেই আয়নায় লক্ষ্য রাখছিলেন এবং আশেপাশের লোকজন নাকি পুরো বিষয়টা দেখতে পাচ্ছিল। তারা দেখতে পাচ্ছিল যে সেই বসন্ত কিভাবে রেগে বাতাসের মাধ্যমে মারুফের বড় বাবার ক্ষতি করতে চেয়েছিল। সেই বসন্ত নাকি এত রেগে গিয়েছিল যে সে শেষ মুহূর্তে যাওয়ার আগে সেই নৌকাটা ডুবিয়ে দিয়ে যায়। কিন্তু সেই বসন্ত মারুফ ভাইয়ের বড় বাবাকে কোনো কিছুই করতে পারেনি, একমাত্র সেই কবিরাজের তাবিজের কারণে। এটা সেই আশেপাশে থাকা লোকজন নিজেদের চোখে দেখেছে। এটা শোনার পর মারুফ ভাইয়ের বড় বাবা খুবই আশ্চর্য হন এবং তিনি বুঝতে পারেন যে এই কবিরাজ আসলে কামের লোক। তখন তিনি পুরো গ্রামবাসীকে বলেন যে আমরা যেহেতু বিপদ থেকে রক্ষা পেয়েছি তাই অবশ্যই আমরা আল্লাহ শুকরগুজার করব এবং সব নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করব। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরও একটা ইমেইল আছে, সেই ইমেলটা আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে এবং আশা করছি যে এটাও আপনাদের ভালো লাগবে। এবং আমি এরকম প্রচুর ইমেল চাই, আসলে ইমেল পড়তে অনেক ভালো লাগে এবং আপনারাও পছন্দ করেন আমি জানি, এবং যারা লেখেন তারা খুব চমৎকার করে লেখেন। এরকম ইমেল আমি প্রচুর চাই, প্রচুর, যেটা সত্যি ঘটনা হলে
সবাই ভালোবাসেন আসলে। যাই হোক, আমাকে লিখছেন রাসেল ভাই নমস্কার নেবেন, আমি আশু যশোর বিমানবন্দর রোড আরবপুর থেকে লিখছি। আজই প্রথম ভূত এফএমে কোনো ঘটনা পাঠালাম, যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে এই ঘটনাটি সবাইকে পড়ে শোনাবেন। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিতে ভালো হবে। এটা আমার মেজো ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে। আর আমাদের মারা যাবার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়। আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরও অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেওয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয় তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচণ্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এই পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকতো। ঘটনা এখানেই শেষ হয়নি। এবার আরও রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেওয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখবো কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে। এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়, কিন্তু অবাক করা বিষয় আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারলো না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে। এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যিই কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে, আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরের দিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়। মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে অবিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজে এই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটেছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটি তিনি লিখেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার কিছু ঘটনা নিয়ে চমৎকার কিছু অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।